বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে ধরনের কথাবার্তা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি, তাতে করে একটা জিনিস শিওর যে আগামী দিনে কিন্তু বাংলাদেশ একটা ভালো পজিশনে থাকবে এবং বিশেষ করে এই দক্ষিণ এশিয়া অঞ্চলে তো বটেই, এশিয়ার মধ্যেও একটা প্রভাবশালী রাষ্ট্র হিসেবে দেখা দিতে পারে। আর সেটার সম্পূর্ণ ক্রেডিট কিন্তু এখন থেকে আমার মনে হয় যে ডক্টর ইউনূসের প্রাপ্য। এবং যে ভিডিওটার টাইটেল আমরা দেখব, সেই ভিডিওটায় আমরা আরও কিছু ডিটেলস আমরা দেখতে পাবো। তো ভিডিওটার টাইটেলটা এইরকম রয়েছে, ভাগ্য বদলে যাচ্ছে বাংলাদেশ, মানে খুব তাড়াতাড়ি ধনী হতে চলেছে বাংলাদেশ, অন্যতম ধনী দেশ হতে চলেছে বাংলাদেশ। তো কিভাবে সেটা হচ্ছে যে আমরা অন্যান্য ভিডিওতে দেখেছি, অন্যান্য নিউজেও দেখেছি, কিন্তু এই পার্টিকুলার ভিডিওটায় থাম্বনেলটা এরকমই রয়েছে, যেখানে আমরা হয়তোবা ডিটেলসটা পাবো যে শক্তিশালী রাষ্ট্র কিভাবে হতে চলেছে এবং কোন পথে হতে চলেছে, সেটাই দেওয়া থাকবে। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি ছোট্ট দেশ হলেও এর সম্ভাবনা বিশাল, কারণ বাংলাদেশে রয়েছে বিস্তৃত সমুদ্র সীমা, যা অর্থনৈতিক সমৃদ্ধির এক বিশাল সুযোগ এনে দিতে পারে। এই সমুদ্রকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনৈতিক অঞ্চলে পরিণত হতে পারে, বদলে যেতে পারে দেশের অর্থনীতির চিত্র। কিন্তু কিভাবে সম্ভব এই পরিবর্তন? কিভাবে বাংলাদেশ গড়ে তুলবে সমুদ্র ভিত্তিক অর্থনীতি বা ব্লু ইকোনমি? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বাংলাদেশ আয়তনে 1,47,570 বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দেশ, অথচ সম্ভাবনা অপরিসীম। সুজলা সুফলা শস্য শ্যামলা এই কৃষি প্রধান ভূখণ্ডের সামনে অর্থনৈতিক অগ্রগতির এক বিশাল সুযোগ হাতছানি দিচ্ছে। আর সেই সম্ভাবনার অন্যতম প্রধান ভিত্তি হল বাংলাদেশের বিস্তৃত সমুদ্র সীমা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান, কারণ তাদের একটি সমুদ্র আছে যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে। আর ব্যবসা করতে পারলে ভাগ্য বদলে যাবে বাংলাদেশের। বিশ্বে এমন 44টি দেশ এবং 5টি নির্ভরশীল অঞ্চল রয়েছে যাদের কোনো সমুদ্র সীমা নেই, অথচ বাংলাদেশ পেয়েছে 1,18,813 বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্র সীমা, যার মধ্যে রয়েছে 200 নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং 354 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত মহীসোপান। এই বিশাল জলসীমাকে যথাযথভাবে কাজে লাগানো গেলে বাংলাদেশ এশিয়ার অন্যতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত হতে পারে, বদলে যেতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ। কারণ বাংলাদেশের সমুদ্র বন্দরকে কাজে লাগালেই তৈরি হবে বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধির অপার সুযোগ। চট্টগ্রাম ও মোংলা বন্দরকে অত্যাধুনিক করে তুললে বাংলাদেশ হয়ে উঠবে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র। তাছাড়া গভীর সমুদ্র বন্দর নির্মাণ করলে ট্রান্সশিপমেন্ট হাব হিসাবে বাংলাদেশ বৈশ্বিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এছাড়া নিজস্ব সমুদ্র সীমা ব্যবহার করে শিপিং শিল্পকে আরও সম্প্রসারিত করা যেতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যে কন্টেইনার জাহাজ পরিচালনার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় সুযোগ রয়েছে বাংলাদেশের। এছাড়াও বাংলাদেশের বিশাল সমুদ্র সীমায় প্রচুর মৎস্য সম্পদ রয়েছে। গভীর সমুদ্রে মাছ ধরা প্রযুক্তির উন্নয়ন করলে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হতে পারে। এছাড়া বঙ্গোপসাগরের তলদেশে প্রচুর পরিমাণে গ্যাস ও তেল রয়েছে। ইতোমধ্যে কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গবেষণা চালিয়েছে এবং সঠিকভাবে অনুসন্ধান ও উত্তোলন করা গেলে জ্বালানি খাতে স্বনির্ভর হয়ে উঠবে বাংলাদেশ। পর্যটন খাতে অন্যতম সম্ভাবনাময় একটি দেশ বাংলাদেশ। কক্সবাজার, সেন্ট মার্টিন ও অন্যান্য উপকূলীয় এলাকায় পর্যটন শিল্প আর উন্নত করতে পারলে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার মাধ্যমে এই খাত থেকে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। এক কথায় শুধুমাত্র এই সমুদ্র সীমাকে কাজে লাগিয়েই এশিয়ার অন্যতম, এমনকি বিশ্বের অন্যতম অর্থনৈতিক প্রভাবশালী দেশ হতে পারে বাংলাদেশ। প্রয়োজন শুধু সঠিক পদক্ষেপ এবং বাস্তবায়ন। আরিফ হাসান, এটিএন নিউজ। ভিডিও শুরুতেই আমরা ডক্টর ইউনূসের কথা বলেছিলাম এবং তার যে বক্তব্য আমরা শুনেছি এতদিন পর্যন্ত, তা থেকে আমরা এটুকু বুঝতে পেরে গেছি যে এই ধরনের যে
মানে কি বলবো আশা, সেই আশাটা কিন্তু হ্যাঁ তার কাছ থেকেই করা যায়। এবং তিনি এই যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণ বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দেওয়ার একমাত্র ক্ষমতা তার মধ্যেই রয়েছে। আজকে আমরা ভিডিওটাই দেখলাম যে কি কি সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এবং কিভাবে বাংলাদেশ এশিয়া তথা বিশ্বের একটা গুরুত্বপূর্ণ ধনী দেশ হিসেবে উঠে আসতে পারে। এখানে ব্যবসা বাণিজ্যের কথা বলা হলো, ডক্টর ইউনূস কিন্তু প্রথমেই বলেছিলেন যে এই যে বাংলাদেশের একটা বিরাট বড় সমুদ্র পথ রয়েছে, যার মাধ্যমে কিন্তু বাংলাদেশ ব্যবসার দিকে এগিয়ে যেতে পারে, যেটা এখনো হয়, কিন্তু আরো প্রচুর পরিমাণে ব্যবসা কিন্তু বাড়ানো যেতে পারে। এবং সাথে সাথে ট্রান্সশিপমেন্ট, যেটা এক দেশ থেকে হয়তো আরেক দেশে যাবে, কিন্তু বাংলাদেশের মোংলা এবং চট্টগ্রাম বন্দর হয়ে যাওয়া, সেই ব্যাপারটার মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে কর আদায় করা, সেটা করা যেতে পারে। তাছাড়া সমুদ্রের তলায় বঙ্গোপসাগরের নিচে যে সমস্ত প্রাকৃতিক তেল বা গ্যাস রয়েছে, সম্পদ রয়েছে, সেগুলোকে ঠিকমতো উত্তোলন করতে পারলে এখানে একটা প্রচুর অর্থের প্রয়োজন হয়। সেই অর্থটা ইনিশিয়ালি হয়তো বাইরের কোনো পাওয়া যেতে পারে। এবং সাথে সাথে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের যে চাহিদা, ঠিক আছে, জ্বালানি ক্ষেত্রে যে চাহিদা, সেটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ হতে পারে। এছাড়া মাছের বা জলজ যে সমস্ত প্রাণী রয়েছে, যেগুলো ব্যবসার মাধ্যমে ছড়িয়ে দেওয়া যেতে পারে, সেগুলো তো আছেই, মাছ থেকে শুরু করে আরো অন্যান্য যে সমস্ত জিনিস রয়েছে। পর্যটকদের আকর্ষণ করা যেতে পারে। চট্টগ্রামে একটা বিশাল সমুদ্র সৈকত, এইটা মানে পর্যটকদের টানতে পারে। এছাড়া সেন্ট মার্টিন রয়েছে, যদিও এখন আমি শুনেছি যে দর্শকদের যাওয়া, সেখানে ভ্রমণ পিপাসু যাদের, তাদের যাওয়া নিষিদ্ধ রয়েছে। এবং এর ফলে একটা ভালো দিকও হয়েছে, যেটা শুনতে পাচ্ছি, সেখানকার ইকোলজিক্যাল যে সিস্টেমটা রয়েছে, সেই সিস্টেমটা কিন্তু আবার পুনরায় ভালোভাবে স্থাপন হচ্ছে। মানুষ একটা জায়গায় গেলে কিন্তু সেই জায়গার ইকোসিস্টেমটা কিন্তু হারিয়ে যায়, আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু যখন ওই জায়গাটাকে ফেলে রাখা হয় বহু সময় পর্যন্ত, তখন কিন্তু আস্তে আস্তে সেটা আবার নিজে থেকেই তৈরি হয়ে যায়। আমরা দেখেছি যে যখন কোভিড এসেছিল, তখন কিন্তু একটা সময় এসেছিল যখন পরিবেশ কিন্তু আলাদা রকম হয়ে গিয়েছিল, পরিষ্কার হয়ে গিয়েছিল, পরিচ্ছন্ন, আকাশও অনেকটা নীল হয়ে এসেছিল। কিন্তু আবার দূষণের মাধ্যমে কিন্তু সেই জিনিসটা পাচ্ছি না। অক্সিজেন তখন ভরপুর মাত্রায় ছিল, এবং যখন রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া কম যাতায়াত করতো, ধুলোবালি এগুলো কিন্তু কম উঠতো। যাই হোক, বাংলাদেশের সম্ভাবনা আমরা এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, আজকেও আমরা আলোচনা করলাম, এবং এখানে ভিডিওতে সেটাই বলা হলো। এবং সত্যি কথা বলতে কি, ছোট দেশ হলেও যে সমস্ত প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেই সম্পদে কিন্তু ভরপুর বাংলাদেশ। আর প্রত্যেকটা মানুষের জীবিকার জন্য কিছু না কিছু উপায় রয়েছে। আজকে আমরা যদি অন্যান্য দেশের দিকে তাকাই, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা অন্যান্য দেশগুলো, সেখানে কিন্তু যতটা পরিমাণ মানে সম্পদ রয়েছে, তার অনেক গুণ কম মানুষ রয়েছে, যার ফলে কিন্তু তারা এত উন্নত হতে পেরেছে। এবং সাথে সাথে অবশ্যই অন্যান্য জিনিসও রয়েছে উন্নত হওয়ার পেছনে, কিন্তু এটাও একটা দিক যে মাথা পিছু যে সম্পদ, প্রাকৃতিক সম্পদ, সেটা কিন্তু তাদের বেশি রয়েছে। আমাদের এখানে সিস্টেমটা কি হয় যে সামান্য একটা পরিমিত জায়গা রয়েছে, যার উপরেই কিন্তু প্রচুর মানুষ রয়েছে। তারপরে গিয়েও যে মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে, এইটা বিরাট ব্যাপার। এবং আগামী দিনে হয়তো বা দেখতে পাবো যে যখন শিক্ষার হার বেশি হবে, মানুষের মধ্যে জাগরণ আসবে, তখন কিন্তু দেখা যাবে যে আস্তে আস্তে এই যে একটা পপুলেশন বম্ব, সেইটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে। এবং যখন যার ফলে কি হবে যে মাথাপিছু যে আয় বলো বা মাথাপিছু যে সমস্ত সম্পদ রয়েছে, সেটা কিন্তু বাড়তে শুরু করবে। আর যার ফলেই কি একটা দেশ কিন্তু উন্নত হতে থাকবে। পার ক্যাপিটাল জিডিপি যেটা, সেটা অন্যান্য দেশে বেশি হওয়ার কারণ এটাও একটা কারণ। তো যাই হোক, ভীষণ সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এখানে। আশা করি তোমাদের আরও যদি পয়েন্টস থাকে তাহলে আমাদের দেবে, এবং আমরা সেটা অবশ্যই আলোচনা করব। এই ধরনের ভিডিওর লিঙ্ক থাকলে অবশ্যই শেয়ার করো, সেগুলো নিয়ে আসবো। আর আজকের ভিডিও কেমন লেগেছে এবং তোমাদের মতামত থাকলে অবশ্যই জানিও। তো
এখনকার মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।